আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি। জি, দু একদিন আগেই সম্ভবত, এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 তারিখ, 12ই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি, যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচট্যান মর্স এইচট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়দিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ, 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই
সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গৌরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখ ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। তো এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যেভাবে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি, তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে, সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়, কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে, সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে, মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সব কিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ, যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশের কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে, ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই, ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস, যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। মার্ক এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না, এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরও 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন গড়ছে, তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয়, তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন, উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়ার সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে, কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে, এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি, আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন, সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই দুইজন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না, এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয়, সেটা তো আর বিনিয়োগ আসবে না, এ হচ্ছে যে মূল কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দর্শক, বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারি মাসের 12 তারিখে সন্ধ্যাবেলায় তিনি কাজে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ হওয়ার পরে যে রাষ্ট্রদূত হলেন, ক্রমানুসারে তার অবস্থান 18তম। তো ব্রেন্ট ক্রিস্টেন সেন, আবার বলি ব্রেন্ট ক্রিস্টেন সেন, নামটা অনেক সুন্দর না? পিটার হাসের চেয়েও মানে স্ট্রং। ব্রেন্ট মানে এক ধরনের দৃঢ়তা আছে। ক্রিস্টেন সেন, সহায়কারে সে না, ক্রিস্টেন সেন মানে নামেই অনেক কিছু বুঝিয়ে দেয়। যারা তাকে চিনেন, ঘনিষ্ঠভাবে চিনেন, যখন তিনি 2019 সন থেকে 21 সন, প্রায় 3 বছর বাংলাদেশে এর আগে কাজ করে গেছেন, এখানে বাংলাদেশের যে ইকোনমিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, আমেরিকান সরকারের এই দুটি বিষয় তিনি বাংলাদেশে যখন দায়িত্ব পালন করেছিলেন 2019 থেকে 21 সন পর্যন্ত, ওই সময়টিতে তিনি বাংলাদেশে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত রকম কর্পোরেট হাউস আছে, ব্যবসা বাণিজ্যের যত মেগা স্টার আছে, সবার সঙ্গে তার ওঠা বসা আছে। সরকারের ভিতরে বাইরে সবাইকে তিনি ছিলেন। আর একই সঙ্গে যেহেতু তিনি রাজনীতির বিষয়াদিও দেখতেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তো এই কারণে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন, প্রথম শ্রেণীর রাজনীতিবিদ প্রায় সবার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন, তারা খুব ভালো করে জানেন যে তার মেধা, তার যোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা, তার দৃঢ়তা, তার যে ব্যক্তিত্ব, এটা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আলোচিত রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, অনেকটা তার সঙ্গে তুলনা করতে পারেন। এর বাইরে পিটার ডি হাস, উইলিয়াম বি মাইলাম, কিংবা ধরুন সেই ড্যান ডব্লিউ মজিনা বা মার্শাল বার্নিকাট বুম, মানে এই মানুষগুলোদের সাথে যদি তুলনা করেন, তারা অনেকটা লিবারেল, একেবারে সাধারণ একজন রাষ্ট্রদূতের মতো। কিন্তু এই ভদ্রলোক যিনি আসতেছেন বা এসছেন, সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন। তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা, ব্যক্তিত্বটা, লেখাপড়া এবং বাংলাদেশ সম্পর্কে তার যে স্টাডি, এটা অতীতের যে কোনো রাষ্ট্রদূতের চাইতে বেশি। 2 নম্বর হলো যে তিনি এখানে যে সময়টাতে ছিলেন, আওয়ামী লীগ জমানাতে আমেরিকার সাথে তার অনেকগুলো বড় বড় ডিল তিনি করেছিলেন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। আর সে সকল ডিলের মধ্যে কেবল যে মাত্র সরাসরি আমেরিকার বাংলাদেশের ব্যবসায়িক বিষয়াদি ছিল তা নয়, আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র আছে যাদের সঙ্গে আমেরিকার খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছে, তো সেই সকল ব্যবসা বাণিজ্যগুলো করা আর পলিটিক্যাল বিষয়াদি করা এবং চীনের সঙ্গে বাংলাদেশের একটা ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছিলেন ওই সময়টিতে। 2019 থেকে 21 পর্যন্ত তার ওই জমানাতে চীন শত চেষ্টা করেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারেনি। 2 নম্বর হলো যেটা ড্যান ডব্লিউ মজিনার সময়টিতে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক হয়েছিল শেখ হাসিনার, সেই সম্পর্কটাকে তিনি এই সময়টাতে নিউট্রাল করে ফেলেছিলেন, একেবারে নিউট্রাল করে ফেলেছিলেন। এবং আওয়ামী লীগের যত লোকজন আছে, যারা শীর্ষ পর্যায়ের লোকজন আছে, মোরলেস সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখেছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রেন্ট ক্রিস্টেন সেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে তার পৈতৃক বাড়িতে মানে সিলেটের গ্রামের বাড়িতে তিনি বেড়াতে গেছেন যখন তিনি বাংলাদেশে দায়িত্বরত ছিলেন। এভাবে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। তো এখন এই যে তার যে আগমন, সেই আগমনে এত আলোচনা হচ্ছে কেন? প্রথম আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তো সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে আসলে কি ধরনের তার পররাষ্ট্রনীতি হবে, কি ধরনের সিদ্ধান্ত হবে, এটা রিপ্রেজেন্ট করার মতো রাষ্ট্রদূত তিনি খুঁজছিলেন।
এবং আপনারা জানেন যে আমেরিকাতে এই রাষ্ট্রদূত পর্যায়ের লোকগুলো 100% পলিটিক্যাল হয়। আগে যারা ছিলেন জো বাইডেনের জামানাতে পিটার ডি হাস, তিনি তার সরকারকে রিপ্রেজেন্ট করতেন। তো ফলে ওরকম মনের মতো রাষ্ট্রদূত না পাওয়ার কারণে এই গত সেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সুদীর্ঘ সময় এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে চালানো হয়েছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাদেরকে দিয়ে চালানো হয়েছে। তো ফলে আমরা মার্কিন নীতি, আমেরিকা যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সম্পর্কে কি চিন্তা করে, বিএনপি সম্পর্কে কি চিন্তা করে, তারেক রহমান সাহেব সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা কি, বা শেখ হাসিনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি চান, এই কাজের যে একটা বাস্তব প্রতিফলন, এই প্রতিফলনটি আমরা এই গত 17 মাসে দেখতে পাইনি। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ঘৃণা করেন, কতটুকু আপহোল্ড করবেন, বা তার পিছনে কতটুকু লাগবেন, এই কাজটি যিনি অন বিহাফ অফ ডোনাল্ড ট্রাম্প যিনি করবেন, তিনি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই কারণে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর এই কাজটি করার জন্য তার যে এই মুহূর্তে তার হ্যান্ডসকে যেভাবে শক্তিশালী করা হয়েছে, আগে পিটার ডি হাসের জমানাতে বা জো বাইডেনের জমানাতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত একেবারে সরাসরি তাকে রিপোর্ট করতে হতো সেই ডুয়েল ওয়েতে, প্রথমত দিল্লির কাছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেস্ক রয়েছে তার প্রধান ছিলেন মিস্টার ডোনাল্ড লু, তার সঙ্গে এর বাইরে তার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু দিস জেন্টলম্যান, উনি প্রথমত যে উনার যিনি প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের, এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিভিন্ন কারণে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন কারণে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড, ইনভলভ। যেমন মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব বন্ধুত্ব এবং শত্রুতা, এর সঙ্গে ট্রাম্প এবং ট্রাম্প পরিবার জড়িত। এবং এর সঙ্গে ব্যবসা বাণিজ্য, আদানি, আদভানি, তারপর শেষে হিন্দুজা, এরপরে আম্বানি, এই পরিবারগুলো জড়িত। এবং এরা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে, মানে ব্যবসায়িক গ্রুপগুলো কাজ করছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে। অবাক করা বিষয় যে আদানিকে তিনি তুলেছেন, তারা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে। এই বিষয়গুলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজে হ্যান্ডেল করছেন। বার্মা অ্যাক্ট, অর্থাৎ মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাথে যে সমস্যা, এটাও তাকে ভাবিয়ে তুলেছে। চীনের সাথে এই মুহূর্তে তার যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশের ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি যেভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন, ইতিপূর্বে এই দেশকে নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এভাবে হ্যান্ডেল করেননি। থার্ডলি, বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সম্পর্ক হয়নি, যেটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক। দ্বিতীয়ত, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাকে বলা হয়, কোনো লোক কখনো বসেনি যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতা, ঈর্ষা, ক্ষোভ ছিল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের আছে। এবং তিনি যে ওই যে একটা মাইক্রো ক্রেডিটের একটা লোক আছে না, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের যে একটা গায়কের গা রস্যই GUI, গাই, এভাবে তিনি একটা তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এইরকম আপনি অতীতে কোনো দিন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মতো পর্যায় থেকে এই ধরনের মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তারপর সে টিপ্পনি কাটা, এই ধরনের কখনো ঘটেনি। তাহলে বোঝার চেষ্টা করুন যে একদিকে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এই বর্তমান রাষ্ট্রদূতের সম্পর্ক, তার অভিজ্ঞতা, তার দৃঢ়তা, অতীতে তার সফলতা, নতুন সরকারের বাংলাদেশ সম্পর্কে তার পলিসির পরিবর্তন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন, সেই সব কিছু মিলিয়ে এই নতুন যে রাষ্ট্রদূতের যে আগমন, উনি যেদিন থেকে মনোনয়ন পেয়েছেন, তার নামটা উচ্চারিত হচ্ছে, সেই দিন থেকে আমাদের যে কূটনীতির মহল, যারা আমেরিকা বাংলাদেশ সম্পর্ক বোঝেন, আমেরিকা, রাশিয়া এবং ভারতের সম্পর্কটা বোঝেন,
এবং এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার যে ইন্টারেস্টগুলো যারা কাউন্ট করতে পারেন তারা সবাই এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপর হানা ভোট, এনসিপি, জামাত কি করলো, জামাতের সঙ্গে এনসিপির ঐক্য হলো কি হলো না, বিএনপির কে মনোনয়ন পেল কি পেল না, তারেক রহমান সাহেব দেশে এলেন কি এলেন না, এই টোটাল বিষয়গুলোর চাইতে যারা ডিপ্লোম্যাটিক এক্সপার্ট ইন বাংলাদেশ তাদের কাছে এই মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিয়োগ এবং তার আগমন অনেক গুরুত্বপূর্ণ। এবং তিনি এসেছেন জানুয়ারি 12 তারিখে। আসার পরদিন থেকেই সর্বস্তরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। এবং এই কয়েকদিনে আপনি তৃণমূলে এমন কিছু ঘটনা ঘটেছে, বিভিন্ন কোর্টে কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, দিল্লিতে, তারপর আমেরিকাতে, সব জায়গাতেই আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা আওয়ামী লীগের লোকজনের চোখে মুখে একটা পূর্ণিমার চাঁদের আভা চলে আসছে। এই ধারাবাহিকতায় এই প্রথম ডক্টর মোমেন তিনি পাবলিকলি একটা সাক্ষাৎকার দিলেন এবং তার সেই সাক্ষাৎকারের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এটা রীতিমতো ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের মধ্যে রীতিমতো চমক তৈরি করে ফেলেছে। প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান একসময় বাংলাদেশে খুব নামকরা সাংবাদিক ছিলেন, তার যে পডকার সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এখন এটা টক অফ দ্য কান্ট্রি, ভাইরাল। এবং যখনই তিনি কথাবার্তা বলছেন আপনি দেখেন মোমেন সাহেব তার কথাবার্তার মধ্যে, তার চেহারার মধ্যে আপনি দেখবেন যে তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে, এবং তিনি এই বর্তমান রাষ্ট্রদূত সম্পর্কে খোলামেলা যে কথাগুলো বলেছেন সেই খোলামেলা কথাবার্তার মধ্যে আপনি কি কোনো ইঙ্গিত পেলেন নাকি পেলেন না? আমার কাছে কিন্তু বিষয়টি মনে হচ্ছে যে উনি আসার পরে যে রাজনীতির যেটা স্বাভাবিক স্রোত বা গতিধারা এটা পরিবর্তিত হবে, নতুন কিছু দেখতে পাবেন, নতুন কিছু শুনতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।